ওকে, ঠিক আছে। আচ্ছা, লেখাগুলো বোঝা যাচ্ছে? ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, বোঝা যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, আমি প্রথম থেকে আবার তোমাদের বলছি, ঠিক আছে? আচ্ছা, আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। তো ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দিয়ে স্টার্ট করব ফান্ডামেন্টাল অফ নার্সিং এর ক্লাসে। 1 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ফাউন্ডার অফ মডার্ন নার্সিং আমরা কাকে বলি। কোশ্চেন আসে তোমাদের যে হু ইজ দ্য ফাউন্ডার অফ মডার্ন নার্সিং। অ্যান্সার হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই কোশ্চেনটা তোমরা প্রায়ই দেখতে পাবে। রেকর্ডিং অন করা আছে। কি রয়? রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, স্টার্ট করছি। 2 নম্বর পয়েন্ট দেখো, এখানে বলা আছে যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তার তার বার্থ প্লেস এবং কত সালে জন্মগ্রহণ করেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেছিলেন ইন ইটালি। কবে জন্মগ্রহণ করেছিলেন? 12 মে 1820। এটা তোমরা নোট ডাউন করে রাখবে, কারণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল বার্থ ডেট এক্সামে আসে। দেন 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল নার্সেস ডে সেলিব্রেটেড। ইন্টারন্যাশনাল নার্সেস ডে কবে সেলিব্রেট করা হয়? 12 মে। সবাই শুনতে পাচ্ছ আমার ভয়েস? ক্লিয়ার তো? ঠিক আছে। দেন 4 নম্বর পয়েন্ট, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এই 4টে পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো কম্পিটিটিভ এক্সামে প্রায়শই দেখা যায়। দেন কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশন রয়েছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে হেলথের ডেফিনেশন। এটা মানে প্রত্যেকটা পিওয়াইকিউ তোমরা যদি বের করো তাহলে দেখতে পাবে যে হেলথের ডেফিনেশনের কোশ্চেন প্রতি বছরই প্রায় থাকে। তো হেলথ বলতে আমরা কি বুঝি? ইট ইজ এ স্টেট অফ কমপ্লিট physical, mental, social well-being and not merely absence of disease or infirmity. হেলথ বলতে আমরা বুঝি যে কমপ্লিটলি ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং, মানে কোনো রকম উইকনেস বা ডিজিজ কন্ডিশন থাকবে না, সেটাকে বলছে যে হেলথ, মানে হেলদি পার্সন যেটাকে বলা হয়, এটা হচ্ছে হেলথের ডেফিনেশন। ঠিক আছে, ক্লিয়ার। দেন হচ্ছে ডিজিজ। ডিজিজ কন্ডিশন আমরা কি বলি? ডিজিজের ডেফিনেশন বলতে আমরা কি বুঝি? ডিজিজ বলতে আমরা বুঝি যে ডিস্টারবেন্স ইন কমফোর্ট। ডিস্টারবেন্স ইন কমফোর্ট, কমফোর্ট মানে কি, যে ধরো কোনো একটা পেশেন্টের ফিভার হয়েছে, তাহলে সেই ফিভার পেশেন্ট কি একটা হেলদি পার্সনের মতো সুস্থ সবলভাবে চলাফেরা বা তার এনার্জি লেভেল কি থাকবে? থাকবে না, তার হচ্ছে ফ্যাটিক বা হচ্ছে শরীর দুর্বল মনে হবে। তাহলে কি হচ্ছে, তার যে কমফোর্টেবিলিটি সেটা ডিস্টারবেন্স হচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে না? ঠিক আছে, তাহলে ডিজিজের ডেফিনেশন বোঝা গেছে।
তারপর চলে আসছি আমরা ডিসঅর্ডার। ডিসঅর্ডার বলতে আমরা কি বলছি, যে ডিসঅর্ডার হচ্ছে ডিস্টারবেন্স ইন অর্ডার, অর্ডার অর সিকুয়েন্স। যখন আমাদের মানে শারীরিক দৈনন্দিন যে চলাফেরা তার যে কিছু সিকুয়েন্স রয়েছে বা অর্ডার রয়েছে সেটাতে যখন কোনো ডিস্টারবেন্স আসছে তখন সেটাকে আমরা বলছি ডিসঅর্ডার। ডিসঅর্ডার ডেফিনেশন ক্লিয়ার? বোঝা গেছে? নাম্বার 4, ডিসএবিলিটি। ডিসএবিলিটি বলতে আমরা কি বলছি, ডিস্টারবেন্স ইন অ্যাবিলিটি অর অ্যাক্টিভিটি। আমাদের যে দৈনন্দিন জীবনে যে আমরা অ্যাক্টিভিটি করছি এতে যদি মানে ডিস্টারবেন্স হয় তখন সেটাকে আমরা বলছি ডিসএবিলিটি। ধরো কোনো একটা হেলদি পার্সন রয়েছে আর একজন হ্যান্ডিক্যাপ পার্সন রয়েছে, তাহলে এখানে যে হ্যান্ডিক্যাপ মানে ধরো তার একটা পা নেই বা হাত নেই, তাহলে তার যে দৈনন্দিন অ্যাক্টিভিটি বা কাজ করার যে অ্যাবিলিটি সেটা কি হবে, ডিস্টারবেন্স হবে। তো এই ক্ষেত্রে সেই হ্যান্ডিক্যাপ পার্সনকে আমরা ডিসএবিলিটি বলতে পারি। ঠিক আছে, তারপর চলে আসছে সাইন। সাইন বলতে আমরা কি বুঝি, সাইন ইজ এ অবজেক্টিভ ডেটা। সাইন বলতে আমরা বুঝি যেটা আমরা অবজেক্টিভ ডেটা মিনস অবজারভেশন করে যেটা আমরা পাই, যেটা আমরা চোখে দেখতে পাই সেটাকে আমরা বলছি সাইন। আর একটা যেটা আছে যে সিমটম, সিমটম হচ্ছে সাবজেক্টিভ ডেটা, যেটা আমরা চোখে দেখতে পাই না, ফিল করতে পারি, সেটাকে বলছে সিমটম বা সাবজেক্টিভ ডেটা। যেমন দেখো এখানে সাইনের উদাহরণ দেওয়া আছে, এক্সাম্পল যে টেম্পারেচার। ধরো কোনো একটা পেশেন্টের ফিভার হয়েছে, তাহলে তোমরা কি করছো, থার্মোমিটার দিয়ে পেশেন্টকে চেক করছো যে তার ফিভার কতটা আছে। তো থার্মোমিটারের রিডিং দেখে তুমি বুঝতে পারবে যে তার টেম্পারেচার নর্মাল বডি টেম্পারেচার থেকে বেশি আছে, তার মানে কি পেশেন্টের ফিভার আছে। তো যে এটা আমরা কি করলাম, থার্মোমিটারের রিডিংটা আমরা দেখলাম, অবজার্ভ করলাম। তো এই যে টেম্পারেচার এটা ওয়ান টাইপ অফ সাইন। আরেকটা বলি, ধরো তুমি একটা পেশেন্টকে স্কিন টেস্ট করলে, স্কিন টেস্ট করলে কিন্তু সেই স্কিন টেস্টের ওই জায়গাটায় রেডনেস হয়েছে আফটার স্কিন টেস্ট। তো রেডনেস দেখে তুমি বুঝতে পারবে যে এটা একটা সাইন, মানে রেডনেসটাও একটা সাইন। কিন্তু ওই একই পেশেন্ট ধরো রেডনেস হয়েছে তার সঙ্গে পেন হচ্ছে, যখন পেন ফিল করছে পেশেন্ট, পেশেন্ট বলছে যে আমার পেন হচ্ছে, তখন সেটাকে আমরা বুঝে নেব যে এটা সিমটমস। কারণ কি পেশেন্ট নিজে মুখ থেকে বলছে, মানে উনি ফিল করছেন। পেন সাইন নয়, পেন হচ্ছে সিমটম। বোঝা গেছে সবার, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে। যদি কেউ বুঝতে না পারো রেকর্ডিং দেখে নেবে একবার, ঠিক আছে? আমরা নেক্সট পেজে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার আজকের যে টপিক হচ্ছে আমাদের ভাইটাল সাইন। আচ্ছা, ভাইটাল সাইন, ভাইটাল সাইন তোমরা বলো যে ভাইটাল অ্যান্ড সাইন, তোমাদের কাছে সাইন বললাম, এবার তোমরা বলো, কেউ তোমরা রেসপন্স করো যে ভাইটাল সাইন বলতে আমরা কি বুঝি। কেউ কি বলতে পারবে যে ভাইটাল সাইন এর মিনিংটা কি? আচ্ছা, ঝুম করতে হবে, ঠিক আছে। ভাইটাল সাইন টিপিআর, টিপিআর বিপি। সে টিপিআর বিপি তো হবে, কিন্তু আমি সেটা বলছি না, যে ভাইটাল সাইন এই যে কথাটার মানে এটা কি বলতে চাইছেন। হুম, রীনা দাস ঠিক বলেছ। এসেনশিয়াল সাইন, রুদ্র রাম্বা। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। তাহলে ভাইটাল সাইন বলতে আমরা বুঝি যে ইম্পর্টেন্ট আর এসেনশিয়াল সাইন। সাইন মানে তোমরা বুঝে গেলে যেটা আমাদের অবজেক্টিভ ডেটা, যেটা আমরা অবজার্ভ করব। এবার ভাইটাল মানে কি, এসেনশিয়াল। এখানে দেখো লেখা আছে যে দোজ ফিজিক্যাল সাইন কনসার্নিং ফাংশনস হুইচ আর এসেনশিয়াল টু লাইফ। ভাইটাল মিনস
ভাইটাল মিনস এমন একটা জিনিস যেটা ভীষণই ইম্পর্টেন্ট, মানে এসেনশিয়াল টু লাইফ, মানে যেটা ছাড়া আমাদের লাইফ হচ্ছে সার্ভাইভ করতে পারবে না। ভয়েস ক্লিয়ার আসছে? ঠিক আছে, তাহলে ভাইটাল মিনস হচ্ছে এসেনশিয়াল, মোস্ট ইম্পর্টেন্ট অর এসেনশিয়াল। সায়েন্স মিন তোমরা দেখলে যে সায়েন্স হচ্ছে যে অবজেক্টিভ ডেটা। এবার ভাইটাল সাইনকে কি বলা হয়? ভাইটাল সাইন আর অলসো কল্ড কার্ডিনাল সাইন। ভাইটাল সাইনকে আমরা অনেক সময় কি বলি? কার্ডিনাল সাইন। এটা নোট করবে, ভাইটাল সাইন অলসো কল্ড কার্ডিনাল সাইন, এটা এক্সামে আসে। আচ্ছা, পিডিএফটা যখন দিয়ে দেবো তখন ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এখন কি বোঝা যাচ্ছে না পিডিএফে? ঠিক আছে, তাহলে ভাইটাল সাইনকে আমরা কার্ডিনাল সাইন কেন বলছি? বিকজ চেঞ্জ ইন কন্ডিশন অফ দ্য ক্লায়েন্ট ক্যান বি ডিটেক্টেড বাই দিস সাইন। মানে এই যে ভাইটাল সাইন, এই ভাইটাল সাইনের মাধ্যমে ক্লায়েন্টের কন্ডিশন, মানে ফিজিক্যাল কন্ডিশন কতটা কি চেঞ্জ হচ্ছে সেটা আমরা ডিটেক্ট করতে পারছি। আচ্ছা, অনন্যা নস্কর, ক্লিয়ার বোঝা যাচ্ছে সাউন্ড। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি তাহলে। আচ্ছা, তোমরা বুঝতে পারলে এখানে যে ভাইটাল সাইনকে কার্ডিনাল সাইন কেন বলা যাচ্ছে, বলা হচ্ছে? ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি যে ভাইটাল অর্গান। আমরা তো দেখলাম যে ভাইটাল সাইন কাকে বলে, বুঝলাম। এবার ভাইটাল অর্গান কাকে বলে? ভাইটাল অর্গান বলতে কেউ কি বলতে পারবে যে ভাইটাল অর্গানের মধ্যে কি কি পড়ছে? কোন কোন অর্গানকে আমরা ভাইটাল অর্গান বলে থাকি? রীনা দাস, হার্ট, ব্রেন, লাংস, ব্রেন, কিডনি। ঠিক আছে। হুম, তো ভাইটাল অর্গান আমরা সেই সমস্ত অর্গানকে বলি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে হার্ট, 2 নম্বর হচ্ছে লাংস, ব্লাড ভেসেল অ্যান্ড ব্রেন। কেন ভাইটাল অর্গান বলা হয় এই অর্গানগুলোকে? কারণ দেখো, কোনো একটা পেশেন্টের যদি হার্ট হচ্ছে পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে সেই পেশেন্ট কি বাঁচবে? বাঁচবে না। সেরকমই লিভারের যদি কোনো প্রবলেম হয়, মানে প্রবলেম না, একেবারে যদি ফেলিওর হয়ে যায়, লাংস ফেলিওর হয়ে যায়, বা ব্রেন যদি ফেলিওর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পেশেন্ট বাঁচে না, টোটালি কি হয়? ডেথ হয়ে যায়। সেই কারণে এই ভাইটাল অর্গান বলা হয়েছে এই অর্গানগুলোকে। হুম, দেন ভাইটাল সাইন্স ইনক্লুড, ভাইটাল সাইনের মধ্যে কি কি থাকছে? টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন অ্যান্ড পেন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা নোট করবে যে ফিফথ ভাইটাল সাইন বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবে ফিফথ ভাইটাল সাইন? পেন। আচ্ছা, আচ্ছা এখানে আমি একটা কোশ্চেন করি তোমাদেরকে যে ফিফথ ভাইটাল সাইন তোমরা বললে যে পেন। ইফ আনকনসিয়াস পেশেন্ট, ধরো কোনো একটা আনকনসিয়াস পেশেন্ট তোমার ওয়ার্ডে অ্যাডমিশন হয়েছে বা এমার্জেন্সি এসেছে কোনো একটা পেশেন্ট আনকনসিয়াসে, তাহলে সেক্ষেত্রে তোমরা ফিফথ ভাইটাল সাইন কি চেক করবে? সুস্মিতা সাহা, পিপিলারি রিয়াকশন। একদম ঠিক, পিপিলারি রিয়াকশন চেক করবো। এবার ধরো একটা কনসিয়াস পেশেন্ট তোমার ওয়ার্ডে ভর্তি হয়েছে, তো ফিফথ ভাইটাল সাইন হিসেবে কি চেক করবে? পেন। ঠিক, একদম ঠিক। আচ্ছা, তো আমরা যে ভাইটাল সাইন দেখলাম যে টেম্পারেচার, পালস, রেসপিরেশন, ব্লাড প্রেশার। তো টেম্পারেচার আমরা দেখছি, টেম্পারেচারের মাধ্যমে টেম্পারেচার কি ডিনোট করে? যে আমাদের ব্রেন কন্ডিশন বা ব্রেন কন্ডিশনকে ডিনোট করে, যে ব্রেনে কোনো ইনফেকশন বা কিছু হয়েছে কিনা সেটা আমরা টেম্পারেচার চেক করে বুঝতে পারি। দেন হচ্ছে পালস। পালস চেক করে আমরা কি বুঝতে পারি? যে হার্টের কন্ডিশন বুঝতে পারি আমরা। রেসপিরেশনের মাধ্যমে আমরা লাংস কন্ডিশন বুঝতে পারি।
ব্লাড প্রেশারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হার্টের ফাংশন, মানে হার্ট ঠিকঠাক ফাংশন করছে কিনা সেটা আমরা ব্লাড প্রেশার মেজারমেন্ট করে বুঝতে পারি। অক্সিজেন স্যাচুরেশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের যে সেল রয়েছে সেখানে অক্সিজেন স্যাচুরেশন, যে হিমোগ্লোবিনের মাধ্যমে হিমোগ্লোবিনের মধ্যে যে অক্সিজেন স্যাচুরেশন যেটা রয়েছে সেটা ঠিকঠাক কতটা অক্সিজেন লেভেল রয়েছে এটা বুঝতে পারি। ঠিক আছে, অনন্যা নস্কর, অক্সিজেন লেভেল। এবার চলে আসি টেম্পারেচার। টেম্পারেচার বলতে আমরা কি বুঝি? অ্যামাউন্ট অফ হিট মেনটেন বাই বডি অর ডিফারেন্স বিটুইন হিট প্রোডাকশন অ্যান্ড হিট লস কল্ড বডি টেম্পারেচার। মানে টেম্পারেচার বলতে কি বুঝছি, যে অ্যামাউন্ট অফ হিট যেটা কি করছে আমাদের বডির যে প্রোডাকশন হচ্ছে এবং হিট লস হচ্ছে এর মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটাকে আমরা বলছি টেম্পারেচার। এইবার বলো তোমরা যে হিট প্রোডাকশন, এই হিট প্রোডাকশনকে আমরা আর কি নামে জেনে থাকি? হিট প্রোডাকশনকে কি বলা হয়? কারো কি জানা আছে? না না, হিট প্রোডাকশনকে পাইরেক্সিয়া বলা হয় না। হিট প্রোডাকশনের একটা উম, মানে একটা, হ্যাঁ, থার্মোজেনেসিস, আফসারা খাতুন, ঠিক, থার্মোজেনেসিস। তাহলে হিট প্রোডাকশনকে আমরা কি বলি? থার্মোজেনেসিস বলি। অ্যান্ড হিট লসকে কি বলি আমরা? থার্মোলাইসিস। থার্মোলাইসিস। ঠিক আছে, সবাই পারছো। এবার বলি যে কোর বডি টেম্পারেচার। আমাদের বডিতে দু ধরনের টেম্পারেচার থাকে, একটা হচ্ছে সারফেস বডি টেম্পারেচার আর একটা হচ্ছে কোর বডি টেম্পারেচার। কোর বডি টেম্পারেচার বলতে বোঝায় টেম্পারেচার অফ দ্য ব্লাড অ্যান্ড বডি টিস্যু। আমাদের যে ব্লাড এবং বডি টিস্যু মানে ইন্টারনাল অর্গানের যে টেম্পারেচার সেটাকে আমরা কোর বডি টেম্পারেচার বলি। আচ্ছা, অনন্যা নস্কর, থার্মোলাইসিস। আচ্ছা নিধি কি বলছো আরে একবার বলুন ম্যাম। বলো কি বলবো, আর একবার বলো। নিধি বলো। টেম্পারেচারটা বলুন। আচ্ছা ঠিক আছে। টেম্পারেচার বলতে বোঝায় যে অ্যামাউন্ট অফ হিট মেনটেন বাই দ্য বডি। আমাদের বডি যে হিট মেনটেন করছে, যে অ্যামাউন্ট হিট মেনটেন করছে সেটাকে বলছে টেম্পারেচার। আরেকটা বলা যেতে পারে যে হিট প্রোডাকশন অ্যান্ড হিট লসের মাঝের যে ডিফারেন্স, মানে ডিফারেন্স বিটুইন হিট প্রোডাকশন অ্যান্ড হিট লস, এটাকে আবার কিভাবে বলা যেতে পারে? যে ডিফারেন্স বিটুইন হিট প্রোডাকশন, যেটা যে থার্মোলাইসিস অ্যান্ড হচ্ছে থার্মোজেনেসিস। থার্মোজেনেসিস অ্যান্ড থার্মোলাইসিসের মধ্যে যে ডিফারেন্স রয়েছে সেটাকে আমরা টেম্পারেচার বলি। তো ভয়েস ক্লিয়ার আসছে? ঠিক আছে। আচ্ছা, কোর বডি টেম্পারেচার হলো ইন্টারনাল টেম্পারেচার, মানে ব্লাড অ্যান্ড বডি টিস্যুর যে টেম্পারেচার সেটাকে আমরা কোর বডি টেম্পারেচার বলে থাকি। আর সারফেস বডি টেম্পারেচার হচ্ছে কি, যে হচ্ছে নর্মাল সারফেস বডি টেম্পারেচার হলো যে আমাদের স্কিনের যে মানে বডি সারফেসের যে টেম্পারেচার সেটাকে আমরা সারফেস বডি টেম্পারেচার বলি। তো আমাদের নর্মালি কোর বডি টেম্পারেচার কত থাকে? যদি সেলসিয়াসে বলা হয় তাহলে 37.8 ডিগ্রি সেলসিয়াস। আর যদি ফারেনহাইটে বলি তাহলে 100 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে কোর বডি টেম্পারেচার। এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। দেন সারফেস, নর্মাল সারফেস বডি টেম্পারেচার আমাদের কত থাকে? যে যদি তোমরা সেলসিয়াসে বলো তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এইবার চলে আসি যে নর্মাল অ্যাক্সিলারি টেম্পারেচার অ্যান্ড ওরাল টেম্পারেচার, এর মধ্যে কতটা ডিফারেন্স থাকে? যদি তোমার নর্মাল অ্যাক্সিলারি টেম্পারেচার হচ্ছে কত থাকে, লোয়ার দ্যান দ্য ওরাল টেম্পারেচার 0.5 সেন্টিগ্রেড অর 1 ডিগ্রি ফারেনহাইট। মানে তোমার যদি তোমরা যদি ধরো, হ্যালো, বোঝা যাচ্ছে? তোমরা কি বুঝতে পারছো?
ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো যে নর্মাল ওরাল টেম্পারেচার, যেটা আমাদের সারফেস বডি টেম্পারেচার কত, 37 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটে হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো এই যে নর্মাল বডি টেম্পারেচার থেকে আহ, না, এখানে একটু ভুল দেওয়া আছে, যে ওরাল টেম্পারেচার এখানে বলা আছে, এখানে ওরাল টেম্পারেচার হবে না, এটা হচ্ছে নর্মাল বডি সারফেস টেম্পারেচার, যেটা 98.6 ডিগ্রি ফারেনহাইট। আর সেলসিয়াসে যদি বলা যায় তাহলে 37 ডিগ্রি সেলসিয়াস। এইবার নর্মাল যে বডি হচ্ছে সারফেস টেম্পারেচার, তার থেকে অ্যাক্সিলারি টেম্পারেচার 0.5 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি ফারেনহাইট লোয়ার দ্যান দ্য ওরাল টেম্পারেচার। মানে ওরাল টেম্পারেচার যদি তুমি দেখো তাহলে তার থেকে অ্যাক্সিলারি টেম্পারেচার কতটা কম হয়, 0.5 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইটে যদি দেখি আমরা তাহলে 1 ডিগ্রি ফারেনহাইট। আর নর্মাল রেক্টার টেম্পারেচার 0.5 ডিগ্রি or 1 ডিগ্রি ফারেনহাইট হায়ার দেন ওরাল টেম্পারেচার। মানে ওরাল টেম্পারেচার থেকে আবার রেক্টাল টেম্পারেচার কতটা বেশি হচ্ছে, 0.5 ডিগ্রি সেলসিয়াস or 1 ডিগ্রি ফারেনহাইট। যদি অ্যাক্সিলারি টেম্পারেচার 98 ডিগ্রি ফারেনহাইট থাকে তাহলে ওরাল টেম্পারেচার কত হবে, 99 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিকই বলেছ অনন্যা নস্কর। যদি তোমার অ্যাক্সিলারি টেম্পারেচার 98 থাকে তাহলে ওরাল টেম্পারেচার কত হবে, 99 ডিগ্রি ফারেনহাইট। আবার যদি তুমি তোমার হচ্ছে ওরাল অ্যাক্সিলারি 98 আছে, কিন্তু তুমি যখনই রেকটাল টেম্পারেচার দেখতে যাবে তখন সেটা আবার কত হয়ে যাবে, 100 ডিগ্রি ফারেনহাইট। মানে ফারেনহাইটে যদি দেখো তাহলে হচ্ছে 2 ডিগ্রি ফারেনহাইট রেকটালে বেশি হবে অ্যাক্সিলারি থেকে, আর ওরালে হচ্ছে 1 ডিগ্রি ফারেনহাইট বেশি হবে অ্যাক্সিলারি থেকে। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে। এবার দেখো, কোর বডি টেম্পারেচার ইজ লোয়েস্ট ইন আর্লি মর্নিং অ্যান্ড হাইয়েস্ট ইন লেট আফটারনুন। কোর বডি টেম্পারেচার সবসময় কি থাকে, আর্লি মর্নিং এ লোয়েস্ট থাকে, কিন্তু লেট আফটারনুন বা ইভিনিং এ হাইয়েস্ট থাকে। আচ্ছা, সৌম্যদীপ সরকার, কি রিপিট করবো বলো? হ্যাঁ হ্যাঁ, রেকটাল হবে, অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার নেওয়ার যে মেথড সেটা হচ্ছে রেকটাল হবে। আচ্ছা, অন্তরা অধিকারী ম্যাম, ওরাল অক্সিলারি কোনটা কত কম বেশি ওটা একবার রিপিট করুন। ঠিক আছে, বলে দিচ্ছি, আরেকবার শুনে নাও। ধরো অ্যাক্সিলারি টেম্পারেচার কত এসেছে, যে 98 এসেছে। অ্যাক্সিলারি টেম্পারেচার যদি 98 আসে তাহলে সেক্ষেত্রে ওরাল টেম্পারেচার, ফারেনহাইটের কথা আমি বলছি, যে ফারেনহাইটে 1 ডিগ্রি বেশি হবে ওরাল টেম্পারেচার, অ্যাক্সিলারি থেকে বেশি হবে 1 ডিগ্রি ফারেনহাইট। আর রেকটাল যদি দেখো তাহলে 2 ডিগ্রি ফারেনহাইট বেশি হবে রেকটালের ক্ষেত্রে। বোঝা গেল? অন্তরা অধিকারী, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। আচ্ছা, তোমরা কেউ কি বলতে পারবে আমাদের যে টেম্পারেচার রেগুলেটরি সেন্টার কোথায় অবস্থিত রয়েছে, মানে আমাদের বডি এর কোন অর্গানে রয়েছে? হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, হিট or temperature regulating center is situated into hypothalamus. হাইপোথ্যালামাস কোথায় রয়েছে, আমাদের ব্রেনে, ব্রেনের হাইপোথ্যালামাস। এবার দেখো যে এখানে যে সোর্স অফ হিট প্রোডাকশন, বা এটাকে এভাবেও কোশ্চেন দিতে পারে যে সোর্স অফ থার্মোজেনেসিস।
তাহলে তোমাদের এখানে যে পয়েন্টগুলো রয়েছে এটার যে মানে হচ্ছে মিনিংটা কি বোঝাতে চেয়েছে সেটা তোমাদেরকে মনে রাখতে হবে বা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? এটা এক্সামে আসে। দেখো প্রথমে দেওয়া আছে যে অক্সিডেশন অফ ফুড। অক্সিডেশন অফ ফুড বলতে আমরা কি বুঝি? অক্সিডেশন অফ ফুড থেকে আমাদের কি হয়? হিট প্রোডাকশন হয়। পয়েন্ট ওয়ান দেখো যে মেজর পোর্শন অফ হিট প্রডিউসড বাই মেটাবলিজম অফ ফুড স্টাফ which called heat of metabolism। আমরা যে ফুড ইনটেক করি তার হচ্ছে যে মেটাবলিজম প্রসেস রয়েছে, সেই মেটাবলিজম প্রসেস থেকে কি হয়? হিট প্রোডাকশন হয়। এই হিট প্রোডাকশনকে আমরা কি বলে থাকি? হিট অফ মেটাবলিজম বলে থাকি। এইবার দেখো এখানে দেওয়া আছে যে 1 গ্রাম কার্বোহাইড্রেট গিভ 4 কিলো ক্যালোরি এনার্জি অর হিট। তাহলে 1 গ্রাম কার্বোহাইড্রেট যদি আমরা ইনটেক করি তাহলে আমরা কতটা হিট প্রডিউসড হবে আমাদের শরীরে? যে 4 কিলো ক্যালোরি বা 4 কিলো ক্যালোরি হিট অর হচ্ছে এনার্জি প্রডিউসড হবে। আর 1 গ্রাম প্রোটিনের ক্ষেত্রেও তাই, 4 কিলো ক্যালোরি হিট অর এনার্জি প্রডিউসড হয়। কিন্তু 1 গ্রাম ফ্যাট যদি ইনটেক করা হয় তাহলে সেক্ষেত্রে 9 কিলো ক্যালোরি অফ হিট অর হচ্ছে এনার্জি প্রডিউসড হয়। এটাও ইম্পর্টেন্ট। এটা তোমরা যখন নিউট্রিশন পড়বে নিউট্রিশনে এটা ব্রিফলি পড়তে পারবে, এখান থেকে কোশ্চেন আসে। ফ্যাটে বেশি হিট প্রডিউসড হয়। ডিউরিং প্রেগনেন্সি টেম্পারেচার consistently stay high normal due to increased metabolic rate। বলছে যে প্রেগনেন্সি পিরিয়ডেও কিন্তু তোমার হচ্ছে যে টেম্পারেচার কনস্ট্যান্টলি হাই অথবা নর্মাল থাকে। কেন থাকে? কারণ মেটাবলিক রেট ইনক্রিজ হয় সেই কারণে। তারপরে দেখো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড অর থার্মিক এফেক্ট অফ ফুড। The increase in the body's metabolic rate that is produced by the consumption, digestion, metabolism and storage of food। মানে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড বলতে কি বোঝা হয়েছে বা থার্মিক এফেক্ট অফ ফুড বলতে আমরা কি বুঝি? যে বডির যে মেটাবলিক রেট ইনক্রিজ হচ্ছে সেটা কিসের মাধ্যমে ইনক্রিজ হচ্ছে? প্রডিউসড বাই দ্য কনজাম্পশন, ডাইজেশন। মানে যে কনজাম্পশনে তুমি কনজাম করলে সেটা ব্রেকডাউন হলো, ব্রেকডাউন হওয়ার পর কি হচ্ছে? ডাইজেশন হলো, ডাইজেশনের পর মেটাবলিজম হলো এবং স্টোরেজ হলো। এই যে প্রসেস, এই প্রসেসকে বলা হচ্ছে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ দ্য ফুড। যে আমরা ফুড ইনটেক করছি তার একটা স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন হচ্ছে। এর ফলে কি হচ্ছে? স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড আর ফ্যাট মানে কতটা কোথা থেকে কি স্পেসিফিক থার্মিক থার্মিক এফেক্ট অফ ফুড থেকে কত কোন যে খাবার থেকে কতটা আসছে? ফ্যাট থেকে 4%, প্রোটিন থেকে 30%। এখানে তোমাদের মনে রাখতে হবে যে প্রোটিন যে 30% আসছে এটা হাইয়েস্ট। দেন কার্বোহাইড্রেট থেকে কত? 5 to 6% অ্যান্ড মিক্সড ডায়েট থেকে 12%। আচ্ছা, কণিকা পাত্র ম্যাম আবার রিপিট করুন। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। হ্যাঁ, অক্সিডেশন অফ ফুড বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, ঠিক আছে। অক্সিডেশন অফ ফুড বলতে আমরা কি বুঝি? যে মেজর পোর্শন অফ হিট প্রডিউসড বাই মেটাবলিজম অফ ফুড স্টাফ। আমরা যে খাদ্যদ্রব্য গ্রহণ করছি সেখান থেকে যে মেটাবলিজম প্রসেস হচ্ছে তার মাধ্যমে যে হিট প্রডিউস হচ্ছে সেটাকে আমরা বলছি অক্সিডেশন অফ ফুড, which called heat of metabolism। এই অক্সিডেশন অফ ফুড এটাকে আমরা আবার কি বলছি? যে হিট অফ মেটাবলিজম বলছি। তো অক্সিডেশন অফ ফুড 1 গ্রাম কার্বোহাইড্রেট গিভ 4 কিলো ক্যালোরি হিট প্রডিউস করছে। তাহলে কতটা দিচ্ছে? যে 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম প্রোটিন কতটা প্রোভাইড করছে? 4 কিলো ক্যালোরি। কিন্তু ফ্যাটের ক্ষেত্রে বেশি, কতটা? 9 কিলো ক্যালোরিজ অফ হিট প্রডিউস হচ্ছে। During pregnancy, temperature constantly stay high normal due to increased metabolic rate। যখন প্রেগনেন্সি পিরিয়ড থাকছে তখনও কি হচ্ছে? টেম্পারেচার কনস্ট্যান্টলি স্টে করছে কি হাই টু নর্মালে
কেননা ইনক্রিজ মেটাবলিক রেট, এই সময় কি হচ্ছে, মেটাবলিক রেট যেহেতু ইনক্রিজ হচ্ছে সেই কারণে হাই টু নর্মাল টেম্পারেচার কনস্ট্যান্টলি থাকছে। Then second source of heat production কি, যে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ ফুড অর থার্মিক এফেক্ট অফ ফুড, যেটাকে TEF আমরা বলে থাকি, that the increase in the body's metabolic rate that is produced by the consumption, digestion, metabolism and storage of food। মানে কি বোঝাতে চাইছে যে বডির মেটাবলিক রেট ইনক্রিজ হচ্ছে কিসের মাধ্যমে, যে প্রডিউসড বাই দ্য কনজাম্পশন, মানে কোনো একটা খাবার আমরা কি করলাম, খেলাম, কনজাম্পশন করলাম, তারপরে সেটা কি হলো, ব্রেকডাউন হলো, ব্রেকডাউন হওয়ার পর কি হলো, ডাইজেশন হলো, ডাইজেশন হওয়ার পর মেটাবলিজম হলো, মেটাবলিজম হওয়ার পর যে এটা রয়েছে খাদ্যদ্রব্য রয়েছে সেটা স্টোরেজ অফ ফুড। স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন অফ সাম ফুডস আর, যে স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন রয়েছে কোন খাবারে কতটা পার্সেন্টেজ থাকছে, ফ্যাটের ক্ষেত্রে 4%, প্রোটিনের ক্ষেত্রে 30%, মানে হাইয়েস্ট থাকছে প্রোটিনের ক্ষেত্রে, কার্বোহাইড্রেট হচ্ছে 5 to 6% অ্যান্ড মিক্স ডায়েট যদি ইনটেক করো তাহলে সেক্ষেত্রে 12%। বোঝা যাচ্ছে? হ্যালো, ভয়েস ক্লিয়ার আছে? ঠিক আছে। থার্ড নাম্বার কি বলছে, যে এক্সারসাইজ, এক্সারসাইজের মাধ্যমেও কি হয়, আমাদের হিট প্রোডাকশন হয়। কিভাবে হয়? ডিউরিং এক্সারসাইজ হিট প্রোডাকশন অকার মোর দেন হিট লস ডিউ টু মাসকুলার কন্ট্রাকশন। বলছে যখন আমরা এক্সারসাইজ করছি তখন কি হচ্ছে, যে বেশি পরিমাণ হিট প্রডিউসড হচ্ছে কিন্তু কম পরিমাণ লস হচ্ছে। কেন? কেননা মাসকুলার কন্ট্রাকশন হচ্ছে, মাসেল কি হচ্ছে, কনস্ট্রাক্ট হচ্ছে, যার ফলে হিট প্রডিউসড হচ্ছে। হিট প্রডিউসড ডিউরিং মাসকুলার অ্যাক্টিভিটি কল্ড হিট অফ অ্যাক্টিভিটি। আমাদের যে মাসকুলার অ্যাক্টিভিটি যেটা, সেটাকে হিট অফ অ্যাক্টিভিটি বলা হয়। ডিউরিং এক্সারসাইজ তো কতটা কোন মাসেল কতটা পরিমাণ যে হিট অ্যাক্টিভিটি করে, স্কেলেটাল মাসেল হচ্ছে 80% হচ্ছে করে থাকে। দেন 4 নাম্বার হচ্ছে হরমোনাল এফেক্ট। হরমোনস অফ থাইরয়েড অ্যান্ড অ্যাড্রিনাল অ্যান্ড ওভারিয়ান স্টিমুলেশন। হিট প্রোডাকশনের ক্ষেত্রে হরমোনাল কিছু এফেক্টও রয়েছে, যেমন থাইরয়েড, অ্যাড্রিনাল, ওভারিয়ান স্টিমুলেশন, যেটা কি করছে, ইনক্রিজড টেম্পারেচার ডিউরিং ওভুলেশন। যেমন ধরো ওভুলেশনের সময় কি হয়, টেম্পারেচার ইনক্রিজ হয়, কতটা হয়, 0.3 ডিগ্রি সেলসিয়াস থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটে যদি বলা হয় তাহলে 0.5 ডিগ্রি ফারেনহাইট থেকে 1 ডিগ্রি ফারেনহাইট। কেন হচ্ছে? ডিউ টু ইনক্রিজ অফ প্রোজেস্টেরন, ইনক্রিজ হিট প্রোডাকশন। যেহেতু প্রোজেস্টেরন ইনক্রিজ হচ্ছে এই ওভুলেশনের সময়, সেই কারণে হিট প্রোডাকশন বেড়ে যাচ্ছে। দেন 5 নাম্বার, 5 নাম্বার কি বলছে, সিভিয়ারিং। সিভিয়ারিং মানে কি, যে কাঁপুনি। কন্ট্রাকশন অফ অ্যারেক্টর পিলি মাসলস ডিউরিং সিভিয়ারিং কজ হিট প্রোডাকশন। আমাদের যে হেয়ার ফলিকলস রয়েছে, যেখানে কি রয়েছে, এরেক্টর পিলি মাসল রয়েছে, সেটা কি হচ্ছে, কন্ট্রাকশন করছে, মানে কনস্ট্রিক্ট হচ্ছে, যার ফলে কি হচ্ছে, হিট প্রোডাকশন বেড়ে যাচ্ছে বা হিট প্রোডাকশন হচ্ছে। নাম্বার 6, বডি টেম্পারেচার। নাম্বার 6 হচ্ছে ডিজিজ কন্ডিশন। ডিজিজ কন্ডিশন কিভাবে হেল্প করছে হিট প্রোডাকশনে, যে বডি টেম্পারেচার ইনক্রিজ ডিউরিং হিট কন্ডিশন অ্যাজ এ প্রোটেক্টিভ ডিফেন্স মেকানিজম। বডি টেম্পারেচার ডিজিজ কন্ডিশনের সময় বডি টেম্পারেচার কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। কেননা যে ডিফেন্স মেকানিজম কি করছে, বডিকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, আর সেই কারণেই হচ্ছে হিট যে প্রোডাকশন বেড়ে যাচ্ছে। স্ট্রং ইমোশনস অর স্ট্রেস অলসো প্রডিউস হিট। যদি ধরো কেউ স্ট্রং স্ট্রেসের মধ্যে থাকে বা স্ট্রং ইমোশন, তাহলে সেক্ষেত্রেও হিট প্রডিউস হয়। ডিক্রিজ হিট প্রোডাকশন ডিউরিং স্লিপ, ফাস্টিং, লং টার্ম ইলনেস অ্যান্ড শক। কোন কোন ক্ষেত্রে হিট প্রোডাকশন কমে যায়? যখন ডিউরিং স্লিপ, মানে যখন মানুষ ঘুমিয়ে থাকে, বা ফাস্টিং এ
না খেয়ে থাকে অনেকক্ষণ, বা লং টার্ম ইলনেস থাকে, বা শকে চলে যায়, তো সেক্ষেত্রে কি হয়, হিট লস হয়। এইবার চলে আসছে যে সোর্স অফ হিট লস। হিট লসের কি কি সোর্স রয়েছে? পয়েন্ট ওয়ান হচ্ছে ম্যাক্সিমাম হিট লস অকার থ্রু স্কিন। আমাদের যে স্কিন রয়েছে, স্কিন থেকে কতটা হিট লস হয়? 85%। অ্যান্ড স্মল অ্যামাউন্ট থ্রু রেসপিরেটরি সিস্টেম, কিডনি অ্যান্ড ফেসেস। অ্যান্ড স্মল অ্যামাউন্টে কিসের মাধ্যমে? রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে, কিডনির মাধ্যমে অ্যান্ড ফেসেসের। কিডনি মানে ইউরিনারি যে পাস করা হচ্ছে কিডনি, সেটার মাধ্যমে হচ্ছে, যেহেতু ফ্লুইড বাইরে বেরিয়ে আসছে, তো সেক্ষেত্রে হিট লস হয়। রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমেও হচ্ছে হিট লস হয়। সব থেকে বেশি পরিমাণ হিট লস হয় 85% স্কিনের মাধ্যমে। কিভাবে? ইভাপোরেট হয় যখন স্কিন, মানুষ যখন ঘেমে যায় দেখবে, তো সেই ঘামের মাধ্যমে অনেকটা ফ্লুইড লস হয়, আর সেই কারণেই হিট লস হয়। হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো প্রবলেম হয়, তোমরা না পরে এসএমএস করো, কারণ এদিকে এসএমএস দেখতে গিয়ে না পড়ানোটা ডাইভার্ট হয়ে যাচ্ছে। কারো কোয়ারি থাকলে লাস্টে বলো, ঠিক আছে? তারপর দেখো এখানে মেকানিজম অফ হিট ট্রান্সফার, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা এক্সামে আসে। তো এখানে তোমাদের মনে রাখতে হবে যে কোন কোন মেকানিজম হিট ট্রান্সফার করছে আমাদের বডি থেকে। তো ফার্স্ট ওয়ান দেখো, রেডিয়েশন। রেডিয়েশন বলতে আমরা কি বুঝি? যে ট্রান্সফার অফ হিট থ্রু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফ্রম আনকভার্ড সারফেস বাই রেডিয়েশন টু সারফেস অফ নন কন্ট্যাক্ট। তো হচ্ছে কি বলছে যে ইলেকট্রোম্যাগনেটিক, এখানে তোমাদের শুধু যেটা মনে রাখতে হবে যে রেডিয়েশনের মাধ্যমে তো হিট ট্রান্সফার হচ্ছে, তাহলে এখানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ, এই সেন্টেন্সটা তোমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে রেডিয়েশনের মাধ্যমে হিট ট্রান্সফার হচ্ছে। তো এই ক্ষেত্রে কতটা ট্রান্সফার হয়, তো কতটা হিট ট্রান্সফার হয় বা লস হয়? 60% অফ বডি হিট বাই দিস মেথড। তাহলে বডির কতটা পার্সেন্টেজ হিট লস হচ্ছে? 60%। দেন সেকেন্ড নাম্বার দেখো, কনভেকশন। কনভেকশনের মাধ্যমে হিট লস হয় কতটা? 15% হিট লস থ্রু কনভেকশন। এইবার বলি কনভেকশন বলতে আমরা কি বুঝি? ইন দিস মেথড ফার্স্ট এয়ার কামস টু কন্ট্যাক্ট টু বডি অ্যান্ড বিকাম ওয়ার্ম, দেন টেক অ্যাওয়ে দ্য হিট সাচ অ্যাজ কুলার এয়ার ক্রস ওয়ার্ম বডি সারফেস বাই অসিলেটিং ফ্যান। মানে এখানে বলতে চেয়েছে যে কনভেকশন মানে কি, যে যে তোমার উইন্ড রয়েছে, মুভেবল উইন্ড, মানে ধরো তুমি বাইরে থেকে আসলে, তো বাইরে প্রচন্ড গরম, রোদ গরম, তুমি বাড়িতে এসে ফ্যানে বসলে, ফ্যানের তলায় বসলে, এবার কি হলো যে ঠান্ডা যে বাতাসটা তোমার বডিতে এসে কি হলো, গরম হলো, হয়ে সেটা দূরে সরে গেল, সেই যে গরম বাতাসটা সেটা দূরে সরে গেল। তো এই যে এই ইয়েতে প্রসেস, এটাকে বলছে কনভেকশন। কনভেকশন বোঝা গেছে? ঠিক আছে। তারপর দেখো এভাপোরেশন। এভাপোরেশনের মাধ্যমে আমাদের কতটা হিট লস হচ্ছে? না, এভাপোরেশনের মাধ্যমে 22% হিট লস বাই এভাপোরেশন অফ ওয়াটার। এভাপোরেশন বলতে আমরা কি বুঝি? হিট লস অকার when ওয়াটার evaporates ফ্রম বডি সারফেস। আমাদের বডি সারফেস থেকে যখন কি হচ্ছে, ওয়াটার ইভাপোরেট হয়ে বেরিয়ে যাচ্ছে, মানে ঘামের মাধ্যমে যখন বেরিয়ে যাচ্ছে, যে ঘামটা বেরোচ্ছে বডি থেকে, সেটাইকে বলা হচ্ছে এভাপোরেশন। যেটা কতটা হচ্ছে? 22%। দেন কন্ডাকশন। কন্ডাকশন বলতে কি বোঝায়? ট্রান্সফার অফ হিট বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার অবজেক্ট। আচ্ছা, কিছু দেখা যাচ্ছে না, দাঁড়াও। দেখা যাচ্ছে? এবার দেখো তো, সাউন্ড ক্লিয়ার আছে? ঠিক আছে। আচ্ছা, কন্ডাকশন। কন্ডাকশন বলতে কি বুঝি? তোমরা এখানে মনে রাখবে যে কন্ডাকশন মানে কন্ট্যাক্ট।
তোমার বডি কন্ট্যাক্টে আসবে। এই কন্ট্যাক্ট ওয়ার্ডটা মনে রাখবে, তাহলেই কন্ডাকশন মনে থাকবে। যে ট্রান্সফার অফ হিট বাই ডাইরেক্ট কন্ট্যাক্ট, মানে বডির সাথে কি হবে, ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে ফ্রম ওয়ান অবজেক্ট টু অ্যানাদার অবজেক্ট। মানে যেমন হচ্ছে হিট টু কোল্ড, মানে ধরো তোমার বডি যে কি হয়েছে, হিট গরম হয়ে আছে, তুমি কোল্ড কম্প্রেস দিলে, তো সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে তোমার বডি ঠান্ডা হচ্ছে। তো এই যে ডাইরেক্ট কন্ট্যাক্ট করা হচ্ছে বডির সাথে, এটাকে বলা হচ্ছে কনভেকশন। দেন এক্সচেঞ্জ অফ বডি হিট ডিউরিং কোল্ড অ্যান্ড হট অ্যাপ্লিকেশন। বডিতে কি হচ্ছে, হিট এক্সচেঞ্জ হচ্ছে কখন, যে হট অ্যাপ্লিকেশন বা কোল্ড অ্যাপ্লিকেশন যখন দেওয়া হচ্ছে তখন এক্সচেঞ্জ হচ্ছে। কন্ডাকশনের মাধ্যমে আমাদের কতটা হিট লস হয়, 3% হিট লস হয়। যেগুলো আন্ডারলাইন করা আছে না, এগুলো তোমরা নোট করে নিতে পারো বা এখান থেকেও করে নিতে পারো, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আন্ডারলাইন করা আছে। দেন চলে আসি থার্মোমিটার। থার্মোমিটার অনেক রকম হয়, তার মধ্যে আমরা যেটা মেনলি ক্লিনিক্যাল ফিল্ডে ইউজ করে থাকি সেটা হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল থার্মোমিটার বলতে আমরা কি বুঝি, এ থার্মোমিটার ফর মেজারিং দ্য বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার মেজার করার জন্য যে থার্মোমিটার ইউজ করা হয় সেটাকে আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার বলে থাকি। ক্লিনিক্যাল থার্মোমিটারের কিছু পার্ট রয়েছে, দুটো পার্ট রয়েছে, একটা বাল্ব আর একটা স্টিম। বাল্ব বলতে কি বলছি, দেখো এখানে থার্মোমিটারের যে ছবি দেওয়া আছে, দেখো একটা ওরাল থার্মোমিটার দেওয়া আছে, একটা রেকটাল থার্মোমিটার। তো ওরাল থার্মোমিটারটাই দেখো আগে, নিচের যে পোর্শনটা দেখছো, সরু পোর্শন, সেটাকে বলছে বাল্ব, আর উপরের যে বডিটা সেটাকে বলছে স্টিম। যেখানে কি দেওয়া আছে, মেজারমেন্ট স্কেল দেওয়া আছে, সেটা হচ্ছে স্টিম। ওরাল থার্মোমিটারের ক্ষেত্রে বাল্ব কি রকম হয়, লং অ্যান্ড সিলিন্ড্রিক্যাল বাল্ব হয়, অ্যান্ড রেকটালের ক্ষেত্রে থিক অ্যান্ড শর্ট বাল্ব হয়। এখানে তোমরা ডিফারেন্সটা ছবিতে বুঝতে পারবে যে ওরালের ক্ষেত্রে যে বাল্ব রয়েছে সেটা লং অ্যান্ড সিলিন্ড্রিক্যাল, মানে গোল টাইপের, মানে রাউন্ড শেপ থাকছে, সিলিন্ড্রিক্যাল। অ্যান্ড যদি রেকটাল দেখো তাহলে রেকটালের ক্ষেত্রে থিক কিন্তু শর্ট থাকছে। আর স্টিম যে রয়েছে, মানে বডি অফ দ্য থার্মোমিটার কন্টেনিং গ্রেডিং কতটা থাকছে, সেলসিয়াসে যদি দেখো তাহলে 35 to 43.3 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড ফারেনহাইটে যদি দেখো তাহলে 95 to 110 ডিগ্রি ফারেনহাইট। এটা তোমাদের মনে রাখতে হবে যে গ্রেডিংটা, এটা কোশ্চেন আসে যে স্টিমে যে গ্রেডিং দেওয়া রয়েছে সেই স্টিম গ্রেডিংটা কতটা থাকে সেলসিয়াসের ক্ষেত্রে আর ফারেনহাইটের ক্ষেত্রে। থার্মোমিটার ইউজেস লিকুইড সিলভারি অ্যাপিয়ারেন্স মেটাল, যেটাকে আমরা কি বলে থাকি, মার্কারি বলে থাকি। বিকজ মার্কারি কেন ইউজ করা হয় থার্মোমিটারে, বিকজ ইট ইজ ভেরি সেন্সিটিভ টু টেম্পারেচার, কারণ এটা কি হয়, টেম্পারেচারে সেন্সিটিভ, ভেরি সেন্সিটিভ হয় সেই কারণে। এইবার তোমাদের তোমরা কেউ বলো যে আমরা যে ক্লিনিক্যাল ফিল্ডে থার্মোমিটার ইউজ করি, তো সেই থার্মোমিটার ডিসইনফেক্টেন্ট করা হয়, তো কিভাবে করা হয় কেউ কি বলতে পারবে? লাভলি। ঠিক আছে, অনেকে বলতে পারছো। নর্মালি ইউজ ডিসইনফেক্টেন্ট ফর থার্মোমিটার আর স্যাভলন, লাইজল অ্যান্ড ডিটল। আমরা যে ডিসইনফেক্টেন্ট ব্যবহার করি ডিসইনফেক্ট করার জন্য থার্মোমিটারকে, সেটার মধ্যে হচ্ছে স্যাভলন থাকছে, লাইজল থাকছে, ডেটল। এদের স্ট্রেংথ কতটা থাকছে, যে আমি যে স্যাভলন নিচ্ছি তো স্যাভলনের স্ট্রেংথ কতটা থাকছে, 1:20 স্যাভলন, লাইজল হচ্ছে 1:40, ডেটল হচ্ছে 1:40। মানে স্যাভলন শুধু থাকছে 1:20। এইটাও তোমরা একটু নোট করে রাখবে, কারণ এই যে স্ট্রেংথ এটা কোশ্চেনে আসে, যে যে থার্মোমিটার ডিসইনফেক্টেন্ট করার জন্য যে ডিসইনফেক্ট ইউজ করা হচ্ছে সেটা স্যাভলন কত, লাইজল কত। এবার ধরো এখন দিয়ে দিলো যে স্যাভলন হচ্ছে 1:20, লাইজলও দিয়ে দিলো 1:20, আর ডেটলও দিয়ে দিলো 1:20।
তাহলে তোমাদেরকে এখানে কারেক্ট অ্যান্সারটা বের করতে হবে। তাহলে তোমাদের যদি এই টেন্সটা জানা থাকে তাহলে তোমরা অ্যান্সার করতে পারবে। আচ্ছা, কতক্ষণ সময়ের মধ্যে আমরা ডিসইনফেকশন করব? উইদিন 5 মিনিট। 5 মিনিটের মধ্যে ডিসইনফেক্ট করতে হয়। মনীষা রানা, ঠিক আছে। হুম, 5 মিনিট। Each small line of cylindrical thermometer is equal to 2 per 10 ডিগ্রি ফারেনহাইট আর 1 per 10 ডিগ্রি সেলসিয়াস। মানে এখানে কি বলতে চাইছে যে সিলিন্ড্রিক্যাল যে স্টিম রয়েছে, যে বডিটা রয়েছে যেখানে স্কেল মেজারমেন্ট দেওয়া আছে, সেখানে দুটো স্মল লাইন মিনস 10 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড 1 স্মল লাইন মিনস 10 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাটা বুঝতে পেরেছো? আচ্ছা, বোঝা যায়নি, ঠিক আছে। এই যে তোমরা দেখো যে থার্মোমিটারের যে এখানে পিকচার দেওয়া আছে, সেখানে ছোট ছোট স্মল লাইন রয়েছে। তো এই ছোট ছোট স্মল লাইনে দুটো লাইন যদি হয় তাহলে তুমি বুঝবে যে 10 ডিগ্রি ফারেনহাইট। আর একটা স্মল লাইন যদি থাকে, তুমি সেলসিয়াসে সেটা যদি দেখতে চাও, ধরো একটা পেশেন্ট এসেছে তোমার ওয়ার্ডে, ফিভার পেশেন্ট, তুমি থার্মোমিটার চেক করছো। তোমার থার্মোমিটার চেক করছো, তো তুমি থার্মোমিটার কিভাবে চেক করবে? তো থার্মোমিটারের গায়ে যে ছোট ছোট স্মল লাইন টানা থাকে, সেগুলো দুটো স্মল লাইন, মানে তোমাকে বুঝে নিতে হবে 10 ডিগ্রি ফারেনহাইট যদি তুমি ফারেনহাইটে টেম্পারেচার দেখো। হুম, অনন্য নস্কর, দুটো দাগে 10 ডিগ্রি ফারেনহাইট মাপা হয়, হ্যাঁ একদম ঠিক। মানে দুটো দাগ মিলিয়ে তোমাকে এটা বুঝে নিতে হবে যে 10 ডিগ্রি ফারেনহাইট। আর একটা দাগ তুমি যদি সেলসিয়াসে দেখো, মানে আমি ফারেনহাইটে বলছি, দুটো দাগ হবে, দুটো দাগ মানে 10 ডিগ্রি ফারেনহাইট। আর যদি সেলসিয়াসে দেখো তাহলে একটা স্মল দাগ মানে 10 ডিগ্রি সেলসিয়াস। হুম, এবার বোঝা গেছে? হুম, অনন্য নস্কর, হ্যাঁ বুঝতে পেরেছো তুমি। বাকিরা বুঝতে পেরেছো? ঠিক আছে। এবার থার্মোমিটার যে আমরা কোন কোন ক্ষেত্রে থার্মোমিটার যে অ্যাভয়েড করব? অ্যাভয়েড দ্য থার্মোমিটার ওয়াশিং উইথ হট ওয়াটার টু প্রিভেন্ট লিকেজ। আমরা হট ওয়াটারে কখনোই থার্মোমিটার ওয়াশ করব না। কেননা কারণ ভেঙে যেতে পারে, লিকেজ হতে পারে। ধরো তুমি কোনো একটা পেশেন্টের দিয়ে থার্মোমিটার দিয়ে টেম্পারেচার চেক করছো, কোনো কারণে পড়ে ভেঙে গেল, তাহলে তুমি সেখানে কি ম্যানেজমেন্ট করবে? রেসপন্স করো, কেউ কি ম্যানেজমেন্ট করবে? আচ্ছা, এক্ষেত্রে আমাদের মার্কারি ম্যানেজমেন্ট করতে হবে, মানে স্পিল ম্যানেজমেন্টের স্পিল ম্যানেজমেন্ট না, স্পিল ম্যানেজমেন্ট তো তোমার ইয়েতে চলে গেল, ব্লাড এগুলোতে। মার্কারি ম্যানেজমেন্ট, মার্কারি স্পিল ম্যানেজমেন্ট, ঠিক আছে। আচ্ছা, মার্কারি ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে? এটা খুব একটা ইম্পর্টেন্ট না কম্পিটিটিভ এক্সামের জন্য, এটা জাস্ট দেখে নেবে তোমরা, ঠিক আছে। হ্যাঁ, আমি হালকা করে বলে দিচ্ছি এই জায়গাটা, তোমরা একটু দেখে নাও। যদি থার্মোমিটার ভেঙে যায় তাহলে প্রথমে যেটা করতে হবে, পিক আপ দ্য মার্কারি বাই আই ড্রপার অর হেভি পেপার পিস অ্যান্ড সিল ইন প্লাস্টিক জিপার ব্যাগ। যে মার্কারি যেটা, সেটাকে কি করতে হবে, আই ড্রপার দিয়ে তুলতে হবে, তুলে সেটা কি করতে হবে, যে প্লাস্টিক জিপার ব্যাগ রয়েছে তার মধ্যে সে তার মধ্যে দিয়ে হচ্ছে জিপার ব্যাগ দিয়ে আটকে প্লাস্টিক ব্যাগটাকে কি করতে হবে, সিল করতে হবে। দেন ইন সেকেন্ড ব্যাগ, তারপরে একটা সেকেন্ড ব্যাগে দিতে হবে, তারপর থার্ড ব্যাগ, দেন লাস্ট ইন প্লাস্টিক হোয়াইট মাউথ সিলার কন্টেনার। মানে বড় একটা প্লাস্টিক, বড় মুখ রয়েছে এমন একটা প্লাস্টিক কন্টেনারে সিল করতে হবে। আর কি করতে হবে, যে অ্যাভয়েড সুইপিং
ভ্যাকিউম অ্যান্ড ইউজ অফ ক্লিনজিং এজেন্ট। যে জায়গায় মার্কারি সিল হয়েছে সেই জায়গায় কি করতে হবে না, যে ক্লিন করা যাবে না ক্লিনজিং এজেন্ট দিয়ে। মপ করা যাবে না অনন্যা, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট জানার জন্য তোমাদের, এটা এক্সামে খুব একটা আসে না। এবার যেটা এক্সামে আসে সেটা হচ্ছে ফর্মুলা টু চেঞ্জ ওয়ান স্কেল টু অ্যানাদার স্কেল। এইখানে যে দুটো ফর্মুলা দেওয়া রয়েছে, একটা সেলসিয়াস একটা ফারেনহাইট, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। এখানে দেখো যেটা দেওয়া আছে, প্রথম যে ফর্মুলাটা এখানে টু কনভার্ট ফারেনহাইট স্কেল টু সেলসিয়াস স্কেল, সেলসিয়াস ইজ ইকুয়াল টু ফারেনহাইট -32 × 5/9। এই ফর্মুলাটা তোমরা প্রত্যেকে মনে রাখবে। এখান থেকে আমি নেক্সট যেদিন ক্লাস নেব তোমাদের এখান থেকে আমি কিছু কোশ্চেন দেবো, ঠিক আছে। আজ এই ফর্মুলাটা মনে রাখতে হবে, আদারওয়াইজ পারবে না। আচ্ছা, এই পেজটা দেখা যাচ্ছে না? রীনা দাস, ঠিক আছে। দেন দেখো টু কনভার্ট সেলসিয়াস স্কেল টু ফারেনহাইট স্কেল, এখানে যে ফর্মুলাটা, ফার্স্ট ফর্মুলা যেটা দেওয়া আছে, যে ফারেনহাইট ইজ ইকুয়াল টু 3 × 9/5 + 32, এই দুটো ফর্মুলা ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ এটা এক্সামেও আসে। ধরো কোনো একটা ডিগ্রি দিয়ে দিল সেলসিয়াসে, দিয়ে বললো যে এটাকে ফারেনহাইটে কনভার্ট করো। তো তোমাদের যদি ফর্মুলা মনে না থাকে তাহলে তোমরা কি বের করতে পারবে না। তারপর দেখো কমন সাইট ফর টেকিং টেম্পারেচার আর ওরাল, রেকটাল, অ্যাক্সিলা, ভ্যাজাইনা এবং গ্রোইন। আচ্ছা, মেনলি আমরা কোন কোন সাইটে টেম্পারেচার নিয়ে থাকি, যে ওরাল টেম্পারেচার নিয়ে থাকি, রেকটাল অ্যান্ড অ্যাক্সিলা, এই তিনটে টেম্পারেচার আমরা কমনলি নিয়ে থাকি। এখানে একটা নোট আছে দেখো, টেম্পারেচার ইন ফারেনহাইট অ্যান্ড ইন সেলসিয়াস স্কেল আর ইকুয়াল অ্যাট -40 ডিগ্রি টেম্পারেচার। এটা ইম্পর্টেন্ট এক্সামের জন্য, এটা নোট করবে যে -40 ডিগ্রি টেম্পারেচার ইকুয়াল হয় ফারেনহাইট অ্যান্ড সেলসিয়াস স্কেলে। ভ্যাজাইনালি ইউজ করা হয় না, মেনলি তিনটে জায়গায় ইউজ করা হয়, সেটা হচ্ছে ওরাল, রেকটাম অ্যান্ড হচ্ছে তোমার হচ্ছে অ্যাক্সিলা। আচ্ছা, কমন সাইট অফ টেম্পারেচার, এখানে যেটা দেওয়া আছে যে ওরাল টেম্পারেচার, এখানে আমি মেন পয়েন্ট গুলো বলে যাচ্ছি, ঠিক আছে। যে ওরাল টেম্পারেচার যে আমরা নিচ্ছি, প্লেসিং দ্য থার্মোমিটার, এটাতে সবাই জানো যে কিভাবে নেবে, আন্ডার দ্য টাং উইথ লিড ক্লোজ। কতক্ষণ নেব আমরা, এই যে কতক্ষণ কত টাইম ধরে নেব, এটা ইম্পর্টেন্ট। যে 2 মিনিট আমরা ওরাল টেম্পারেচার যে নেব, কতক্ষণ নেব, 2 মিনিট। দেন আফটার ইউজ দ্য থার্মোমিটার আমরা কিভাবে ক্লিন করব, বাল্ব টু স্টিম বিফোর অ্যান্ড স্টিম টু বাল্ব আফটার টেকিং। যখন আমরা থার্মোমিটার প্লেস করব তার আগে আমরা কিভাবে ক্লিন করব, বাল্ব টু স্টিম, আর আফটার ইউজ স্টিম টু বাল্ব কিভাবে করব, রোটেটিং মোশনে করব। ঠিক আছে। এবারে দেখো কন্ট্রা ইন্ডিকেশন কি বলেছে, যে ওরাল থার্মোমিটার তো ইউজ করবোই, তার যেমন হচ্ছে ইন্ডিকেশন রয়েছে তেমনি কন্ট্রা ইন্ডিকেশনও রয়েছে। তো কন্ট্রা ইন্ডিকেশন গুলো কি কি, ধরো কোনো একটা পেশেন্ট ইনজেকশন অফ হট অর কোল্ড লিকুইড অর স্মোক করেছে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কতক্ষণ ওয়েট করতে হবে, এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা প্রত্যেকে নোট করে রেখো, যে 15 থেকে 30 মিনিট, এটা কোশ্চেন আসে। যে কোনো একটা পেশেন্ট ইনজেস্ট করেছে কোল্ড ড্রিঙ্কস বা কিছু একটা খেয়েছে, ঠান্ডা কিছু বা গরম কিছু হট ড্রিঙ্কস খেয়েছে, তাহলে তুমি কতক্ষণ, তুমি কি সঙ্গে সঙ্গে টেম্পারেচার নেবে নাকি ওয়েট করবে, যদি ওয়েট করো তাহলে কতক্ষণ ওয়েট করবে, যে 15 to 30 মিনিট, এটা মনে রাখতে পারবে। হ্যাঁ, 20 থেকে 30 মিনিটও হয়, কিন্তু 15 to 30 মিনিট, এখানে অপশন যদি তোমার 15 না থাকে, যদি 20 হয় তাহলে 20ও হবে। আচ্ছা, এখানে এটা ইম্পর্টেন্ট, আর কিছু সেরকম নেই, আমি নেক্সট পেজে যাচ্ছি, ঠিক আছে।
আচ্ছা, এরপর চলে আসছে রেকটাল টেম্পারেচার। রেকটাল টেম্পারেচার নেওয়ার সময় insert the thermometer into the anal canal to a depth of at least 1.5 inch for adult, 0.5 inch for infant. ঠিক আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলি শুধু বলে দিচ্ছি। এই যে দেখো, এখানে যেটা বলা হয়েছে যে তুমি যখন রেকটাল থার্মোমিটার চেক করছো, তখন অ্যানাল ক্যালানে কতটা ডেপথে তোমার থার্মোমিটার ইনসার্ট করতে হবে। এখানে হচ্ছে অ্যাটলিস্ট 1.5 ইঞ্চ মানে 3.8 সেন্টিমিটার। আচ্ছা, 1 ইঞ্চ মানে কত সেন্টিমিটার কেউ বলতে পারবে? 1 ইঞ্চ মানে কত সেন্টিমিটার? জয়শ্রী বর্মন 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে 1 ইঞ্চ মানে 2.5 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো দেওয়া আছে 1.5 ইঞ্চ মানে 3.8 সেন্টিমিটার। এটা কাদের ক্ষেত্রে ইনসার্ট করবো? অ্যাডাল্টদের ক্ষেত্রে। আর ইনফ্যান্টদের ক্ষেত্রে কত? 0.5 ইঞ্চ, 0.5 ইঞ্চ। আর যদি সেন্টিমিটারে বলি তাহলে 1.25 সেন্টিমিটার। কতক্ষণ হোল্ড করব? আমরা তো ওরালে দেখলাম 2 মিনিট, আর রেকটালের ক্ষেত্রে 3 to 5 মিনিট হোল্ড করে রাখতে হবে। দিন চলে আসছি যে আমি থার্মোমিটার, রেকটাল থার্মোমিটার যে ইনসার্ট করা হচ্ছে, তো তার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে লুব্রিকেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট বিফোর ইনসার্টিং দ্য থার্মোমিটার। আর একটা যেখানে এখানে ইম্পর্টেন্ট যেটা রয়েছে পজিশন। তুমি যখন রেকটাল টেম্পারেচার নেবে তাহলে পেশেন্টকে কি পজিশন দেবে? সিন্স পজিশন অর সিন্স লেফট ল্যাটারাল পজিশন প্রোভাইড করতে হবে। কন্ট্রাইন্ডিকেশন থেকেও অন্তরা অধিকারী সিন্স লেফট ল্যাটারাল, ঠিক আছে। কন্ট্রা ইন্ডিকেশন কি বলেছে যে কন্ট্রা ইন্ডিকেশনের কোন কোন ক্ষেত্রে রেকটাল থার্মোমিটার ইনসার্ট করা যাবে না। এখানে দেখো যে যদি রেকটামে কোনো ডিজিজ কন্ডিশন থাকে, চিলড্রেনদের ক্ষেত্রে ডায়রিয়া বা ফিকাল ইনফেকশন অর ফিকাল ব্লিডিং। ডায়রিয়া যদি থাকে বা ফিকাল ইনফেকশন বলতে কি যে হার্ট স্টুল হয়ে গেছে চিলড্রেনদের, তাহলে সেক্ষেত্রেও আমরা রেকটাল থার্মোমিটার ইনসার্ট করতে পারবো না। আর কি রেকটাল যদি ব্লিডিং হয় সেক্ষেত্রেও ইনসার্ট করতে পারবো না। নিউবর্নদের ক্ষেত্রে নট ইউজ ফর 1 to 6 ইয়ার চিলড্রেন, মানে 1 থেকে 6 বছরের বাচ্চাদের আমরা রেকটাল থার্মোমিটার ইউজ করতে পারবো না। তারপর চলে আসছে অ্যাক্সিলারি টেম্পারেচার। অ্যাক্সিলারি টেম্পারেচার হচ্ছে এফেক্ট অফ দ্য ড্রাই অ্যাক্সিলা। মানে ধরো অ্যাক্সিলারি টেম্পারেচার নেওয়ার সময় অনেকের কি থাকে, অ্যাক্সিলা ভেজা থাকে, তো সেক্ষেত্রে টেম্পারেচার নিলে রং রিডিং দেখাবে। তো সেই জন্যই তোমাদেরকে আগে কি করতে হবে, পেশেন্টকে বলতে হবে যে অ্যাক্সিলারি যে পোর্শনটা রয়েছে সেটা ড্রাই করে নিতে হবে কটন দিয়ে। ড্রাই করে নেওয়ার পর থার্মোমিটার প্লেস করতে হবে, দেন প্লেস ক্লোজলি টু দ্য সাইড অফ দ্য বডি সাইডে কি করতে ক্লোজলি টেস্ট করে থাকবে। কতক্ষণ হোল্ড করবে? 3 to 5 মিনিট হোল্ড করবে, তাহলে অ্যাকুরেট টেম্পারেচার আসবে অ্যাক্সিলারি টেম্পারেচারের ক্ষেত্রে। তারপর চলে আসছে টিম্প্যানিক অর হচ্ছে টেম্পোরাল আর্টারি টেম্পারেচার। এটা কি যে অডিটরি যে ক্যানাল রয়েছে আমাদের, সেই অডিটরি ক্যানালের যে টেম্পারেচার নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে টিম্প্যানিক অর টেম্পোরাল আর্টারি টেম্পারেচার। টেম্পোরাল আর্টারি টেম্পারেচারটা কি? এটা হচ্ছে যে প্লেস প্লাস এগেনস্ট দ্য স্কিন অফ ফোরহেড। ফোরহেডে যেটা করা হয়, একটা থার্মোমিটার থাকে যেটা দিয়ে চেক করা হয় যে টেম্পারেচার, সেটাকে বলা হচ্ছে যে টেম্পোরাল আর্টারি টেম্পারেচার। হ্যালো, শোনা যাচ্ছে না? এরপর আমরা চলে আসছি ফিভার। আচ্ছা, ফিভার বলতে আমরা কি বুঝি?
আচ্ছা, ফিভার বলতে আমরা কি বুঝি? কেউ একজন বলো যে ফিভার কখন বলবো আমরা? বডি টেম্পারেচার অ্যাবাভ 99 ডিগ্রি ফারেনহাইট অনন্যস্ত। ঠিক, একদমই তাই। বডি টেম্পারেচার অ্যাবাভ 99 ডিগ্রি ফারেনহাইট অর সেলসিয়াসে যদি বলা যায় তাহলে 37.2 ডিগ্রি সেলসিয়াস কল্ড ফিভার অর পাইরেক্সিয়া। এটা মনে রাখবে, এক্সামে আসে। ফিভার ইজ নট এ ডিজিজ বাট এ সাইন অফ ডিজিজ। এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে ফিভারকে কি আমরা ডিজিজ কন্ডিশন বলবো? না, একদমই না। ডিজিজ কন্ডিশন বলবো না। ফিভার হচ্ছে একটা সাইন অফ ডিজিজ। যে কোনো একটা ডিজিজ পেশেন্টের হচ্ছে, তার সাইন হিসেবে কি দেখা যাচ্ছে? ফিভার দেখা যাচ্ছে। সাইন অফ ইনফেকশন। কজেস অফ ফিভার, কি কি কারণে ফিভার হতে পারে? ইনফেকশন অ্যান্ড ম্যালিগন্যান্সির কারণে হতে পারে, হিট স্ট্রোক অ্যান্ড ডিহাইড্রেশনের কারণে হতে পারে, ক্রসিং ইনজুরি অর সার্জিক্যাল ট্রমা, অ্যালার্জিক রিয়াকশন। এগুলো একটু পড়ে নেবে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ফেজেস অফ ফিভার, কি কি ফেজ রয়েছে। একটা যে ফিভার কন্ডিশন হচ্ছে, সেই ফিভার কন্ডিশন হতে গেলে কোন কোন ফেজ থাকতে হবে। তো ফার্স্ট ওয়ান দেখো, অনসেট অর ইনভেশন। অনসেট অর ইনভেশন বলতে কি বলছো? যে ফিভার স্টার্ট অ্যান্ড ইনক্রিজ, যে যখন কি হচ্ছে ফিভার কন্ডিশন স্টার্ট হচ্ছে এবং তার সাথে সাথে ইনক্রিজ হচ্ছে, সেই কন্ডিশনকে বলছি আমরা অনসেট অর ইনভেশন। দেন স্যাস্টিজিয়াম আর স্টেডিয়াম। স্যাস্টিজিয়াম আর স্টেডিয়াম ফেজ কখন বলবো? যে বডি টেম্পারেচার অ্যাট ম্যাক্সিমাম অ্যান্ড কনস্ট্যান্ট লেভেল। বডি টেম্পারেচার কি হলো? যে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছে গেল, কিন্তু সেটা কি হলো? কনস্ট্যান্ট লেভেলেই থেকে গেল, সেটা আর নর্মাল বডি টেম্পারেচারে নেমে আসছে না, তখন সেটাকে আমরা বলছি ফ্যাস্টিজিয়াম অর স্টেডিয়াম। তারপর 3 নম্বর দেখো, যে ডিফারভেশন অর ডিক্লাইন বলতে আমরা কি বলছি? যে সাডেন অ্যান্ড ফাস্ট অর স্লোলি ডিক্রিজিং টেম্পারেচার টু বিকাম নর্মাল। মানে যে হঠাৎ করে কি হচ্ছে, ফার্স্ট অথবা স্লোলি টেম্পারেচার নেমে গিয়ে নর্মাল টেম্পারেচারে নেমে আসলো, তখন সেটাকে আমরা বলছি ডিফারভেশন ও ডিক্লাইন। মানে হাই টেম্পারেচার থেকে কি হলো, নর্মাল টেম্পারেচারে নেমে আসলো, তখন সেটাকে বলা হচ্ছে ডিফারভেশন। তো এই যে ডিফারভেশন আর ডিক্লাইন, এটা টু টাইপ। একটা হচ্ছে ক্রাইসিস আর একটা হচ্ছে লাইসিস। ক্রাইসিস মিনস ফার্স্ট, মানে হঠাৎ করে কি হলো, খুব দ্রুততার সঙ্গে টেম্পারেচার নেমে নর্মাল টেম্পারেচারে চলে আসলো, তখন সেটাকে আমরা বলছি ক্রাইসিস। আবার সেই টেম্পারেচারই মানে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে আসছে, কি আস্তে 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 লো টেম্পারেচারে আসছে, তখন সেটাকে আমরা বলছি লাইসিস। আচ্ছা, ক্রাইসিস হচ্ছে দু রকম। ক্রাইসিসে আবার দুটো ভাগ রয়েছে, একটা ট্রু ক্রাইসিস, একটা ফলস ক্রাইসিস। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্রাইসিস, লাইসিস, ট্রু ক্রাইসিস, ফলস ক্রাইসিস, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো PYQ দেখলে তোমরা দেখতে পাবে যে প্রত্যেক বছর কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেই থাকে। তো ট্রু ক্রাইসিস বলতে আমরা কি বলছি? যে পেশেন্ট কন্ডিশন অলসো ইমপ্রুভ উইথ ডিক্রিজিং টেম্পারেচার। মানে কি, যে কোনো একটা পেশেন্টের কি হচ্ছে, যে জ্বর হয়েছে, কিন্তু তার হচ্ছে যে টেম্পারেচার ডিক্রিজ হলো, তার সাথে বডি কন্ডিশন কি হলো, ইমপ্রুভ হলো, সেটাকে আমরা বলছি ট্রু ক্রাইসিস। আর ফলস ক্রাইসিস কি বলবো? যে উইদাউট ইমপ্রুভিং কন্ডিশন অফ পেশেন্ট টেম্পারেচার ডিক্রিজিং সাডেনলি। মানে হঠাৎ করে যে টেম্পারেচার ডিক্রিজ হলো, কিন্তু তার বডি কন্ডিশন ইমপ্রুভ হলো না। বডি কন্ডিশন ইমপ্রুভ ছাড়াই হচ্ছে নর্মাল টেম্পারেচারে হচ্ছে চলে আসলো, তখন সেটাকে আমরা বলছি ফলস ক্রাইসিস। এবার বলছে লাইসিস বলতে আমরা কি বলছি? যে স্লোলি ফিভার বিকাম নর্মাল, যখন আস্তে আস্তে ফিভার কি হচ্ছে, নর্মাল টেম্পারেচার এসে পৌঁছাচ্ছে, তখন তাকে আমরা বলছি লাইসিস। এইবার দেখো, যে টাইপস অফ ফিভার। ফিভার কত রকমের রয়েছে। একটা হচ্ছে কনস্ট্যান্ট অর কন্টিনিউয়াস ফিভার, রেমিটেন্ট ফিভার, ইন্টারমিটেন্ট ফিভার, আর একটা এখানে রয়েছে ইনভার্স ফিভার, হেকটিক অর সুইঙ্গিং ফিভার, রিল্যাক্সিং ফিভার, ইরেগুলার ফিভার, আর ফিভার অফ আননোন অরিজিন। তো কনস্ট্যান্ট ফিভার বলতে আমরা কি বুঝি, বা কন্টিনিউয়াস ফিভার বলতে আমরা কি বুঝি? যে a sustained fever with a slight dry urinal variation less than 2 degrees Celsius or
3.6 ডিগ্রি ফারেনহাইট অ্যাজ ইন স্কারলেট ফিভার, টাইফাস আর নিউমোনিয়া। বলছে যে কন্টিনিউয়াস ফিভার কি, যে একটা পেশেন্ট ধরো তোমাদের ওয়ার্ডে ভর্তি রয়েছে, তার কি থাকছে, কনস্ট্যান্ট ফিভার থাকছে, স্লাইট ডেভিয়েশন হচ্ছে তার যে টেম্পারেচার রয়েছে কতটা, <2°C। যেমন কনস্ট্যান্ট ফিভার কোন কোন ক্ষেত্রে দেখা যায়, টাইফয়েড ফিভার বা নিউমোনিয়া বা স্কারলেট ফিভার যে রয়েছে সেই ফিভারে দেখা যায়। আচ্ছা, তোমাদের কি জানা আছে স্কারলেট ফিভারে একটা মোস্ট ইম্পর্টেন্ট সাইন রয়েছে, সেই সাইনটাকে কি বলা হয়? আচ্ছা ঠিক আছে, স্ট্রবেরি সাইন, স্ট্রবেরি টাং, যে স্কারলেট যে ফিভার রয়েছে সেটাকে স্ট্রবেরি টাং রয়েছে। দেন হচ্ছে রেমিটেন্ট ফিভার কি, এ প্যাটার্ন অফ ফিভার দ্যাট ভ্যারিজ ওভার এ 24 hours পিরিয়ড ডিফারেন্ট more than 2°C in evening and morning temperature but does not return to normal। রেমিটেন্ট ফিভার বলতে কি বোঝায়? রেমিটেন্ট ফিভার হচ্ছে যে 24 আওয়ারের মধ্যে কত ডিগ্রি ডিফারেন্স থাকছে, 2°C ডিফারেন্স থাকছে। মানে মর্নিং এ ধরো যদি হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, রেমিটেন্ট ফিভার এ প্যাটার্ন অফ ফিভার that varies over a 24-hour period difference more than 2°C in evening and morning temperature but does not return to normal। মানে কি বলতে চাইছে, রেমিনেন্ট ফিভারে হচ্ছে মোর দ্যান 2°C টেম্পারেচার ভ্যারিয়েন্ট করবে যদি মর্নিং এ, ইভিনিং এ যদি টেম্পারেচার, ইভিনিং এবং মর্নিং যে টেম্পারেচার রয়েছে তার মধ্যে 2° ভ্যারিয়েন্ট থাকবে, মোর দ্যান 2° থাকবে। ইন্টারমিটেন্ট ফিভার বলতে কি বুঝি, যে টেম্পারেচার রাইজেস ফ্রম নর্মাল অর সাবনর্মাল টু হাই অ্যান্ড ব্যাক অ্যাট রেগুলার ইন্টারভাল, হায়ার টেম্পারেচার ইন ইভিনিং অ্যান্ড লোয়ার টেম্পারেচার ইন মর্নিং। ইন্টারমিটেন্ট মানে এটাই বলতে চাইছে যে সাবনর্মাল, প্রথমে কি থাকবে, সাবনর্মাল, তারপর হচ্ছে হাই, তারপর আবার সাবনর্মাল, এটাকে বলছে ইন্টারমিটেন্ট ফিভার। মানে নর্মাল টেম্পারেচার থাকবে, না না না, প্রথমে হচ্ছে হাই, তারপরে নর্মাল, তারপরে আবার সাবনর্মাল, তারপর আবার হাই, মানে ভ্যারিয়েন্ট হবে, মানে হায়ার টেম্পারেচার ইন ইভিনিং অ্যান্ড লোয়ার ইন মর্নিং। ইন্টারমিটেন্টের ক্ষেত্রে ইভিনিং এ হাই টেম্পারেচার থাকবে, মর্নিং এ লো থাকবে। দেন নেক্সট স্লাইডে চলে আসো। ইনভার্স ফিভার বলতে কি বুঝি, যে হাইয়েস্ট টেম্পারেচার ইন মর্নিং অ্যান্ড লোয়েস্ট ইন ইভিনিং। ইনভার্স ফিভারে হচ্ছে হাইয়েস্ট টেম্পারেচার থাকবে মর্নিং এ আর লোয়েস্ট থাকবে ইভিনিং এ। যেগুলো দাগ দেওয়া আছে এগুলোই শুধু মনে রাখবে, সব পড়তে হবে না প্লিজ। তারপরে চলে আসে হেক্টিক অর সুইঙ্গিং ফিভার, যে ডিফারেন্স বিটুইন হাই অ্যান্ড লো টেম্পারেচার ইন ভেরি হাই। মানে ভেরি হাই হচ্ছে লো অ্যান্ড হাই, এর মাঝে যে ডিফারেন্স থাকছে এটাকে বলা হচ্ছে হেক্টিক অর সুইঙ্গিং ফিভার। তারপরে দেখো যে রিল্যাক্সিং ফিভার। রিল্যাক্সিং ফিভার কি, নর্মাল টেম্পারেচার ফর 1 or 2 ডে আফটার এ ডিপ পিরিয়ড অফ ফিভার। মানে এক সপ্তাহ ধরে ধরো জ্বর থাকছে, তার মাঝে 1 বা 2 দিন কি হচ্ছে, নর্মাল টেম্পারেচার থাকছে, তখন সেই ফিভারকে আমরা বলবো রিল্যাক্সিং ফিভার। কি রেগুলার ফিভার, এটা ইম্পর্টেন্ট না অতটা, প্যাথোলজিও ইম্পর্টেন্ট না এখানে। তারপরে তোমরা চলে আসো যে গ্রেড অফ ফিভার আর পাইরেক্সিয়া, এটা ইম্পর্টেন্ট, যে ফিভারের যে গ্রেড রয়েছে সেগুলো কি কি রয়েছে। ফার্স্ট হচ্ছে লো পাইরেক্সিয়া। লো পাইরেক্সিয়া কখন বলবো, 99 ডিগ্রি থেকে 100 ডিগ্রি ফারেনহাইট
और 37.2 डिग्री टू 37.8 डिग्री सेल्सियस के আমরা বলবো लो पायरेक्सिया। देन मॉडरेट पायरेक्सिया 100 डिग्री फ़ारेनहाइट टू 103 डिग्री फ़ारेनहाइट और सेल्सियस से হচ্ছে 37.8 ডিগ্রি থেকে 39.4 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে মডারেট পাইরেক্সিয়া। তারপরে হাই পাইরেক্সিয়া কখন বলবো? 103 ডিগ্রি টু 105 ডিগ্রি সেলসিয়াস, সরি 103 টু 105 ডিগ্রি ফারেনহাইট আর সেলসিয়াসে যদি বলি 39.4 ডিগ্রি সেলসিয়াস থেকে 40.6 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে হাই পাইরেক্সিয়া। হাইপার পাইরেক্সিয়া আর হাইপার থার্মিয়া বলতে আমরা কি বলবো? যখন বডি টেম্পারেচার কি হবে অ্যাবোভ 105 ডিগ্রি ফারেনহাইট, মানে 105 ডিগ্রি ফারেনহাইট ক্রস করে যাবে, তখন সেটাকে বলছি আমরা হাইপার থার্মিয়া আর হাইপার পাইরেক্সিয়া। হাইপার পাইরেক্সিয়া এটা এক্সামে আসে, এখানে সবগুলো গ্রেডিংটা ভীষণ ইম্পর্টেন্ট ফর এক্সাম। তারপরে দেখো সাবনর্মাল টেম্পারেচার। সাবনর্মাল টেম্পারেচার বলতে কি বলছি? আচ্ছা রিনা দাস, হাইপার পাইরেক্সিয়া এন্ড হাইপার থার্মিয়া ডিফারেন্সটা একটু বলুন। আচ্ছা, হাইপার পাইরেক্সিয়া আর হাইপার থার্মিয়া একই জিনিস, এখানে কোনো ডিফারেন্স নেই, এখানে ডিফারেন্স বোথ আর সেম। টেম্পারেচার যখন কি হবে 105 ডিগ্রি ফারেনহাইটের অ্যাবোভ উঠবে তখন আমরা তাকে বলবো হাইপার পাইরেক্সিয়া আর হাইপার থার্মিয়া। এবার দেখো সাবনর্মাল টেম্পারেচার কখন বলবো? 95 টু 98 ডিগ্রি ফারেনহাইট যখন বডি টেম্পারেচার থাকবে और তার থেকে বিলো থাকবে, মানে 95 থেকে 98 ডিগ্রি ফারেনহাইট বা তার যদি কম বডি টেম্পারেচার থাকে তখন সেটাকে আমরা বলবো সাবনর্মাল টেম্পারেচার। এটা যদি সেলসিয়াসে বলো তাহলে 35 টু 36 ডিগ্রি সেলসিয়াস। হাইপোথার্মিয়া কখন বলবো? টেম্পারেচার বিলো 95 ডিগ্রি ফারেনহাইট और 35 ডিগ্রি সেলসিয়াস। হাইপোথার্মিয়ার দুটো ভাগ রয়েছে, তিনটে ভাগ রয়েছে, একটা মাইল্ড, মডারেট, সিভিয়ার। এখানে মাইল্ড মডারেট সিভিয়ার সেরকম আসে না, কিন্তু হাইপোথার্মিয়া কাকে বলে এটা আসে, এক্সামে তোমরা দেখতে পাবে। দেন চলে আসছি রাইগড়। রাইগড় বলতে আমরা কি বুঝি? আচ্ছা, রাইগড়ের কটা ভাগ রয়েছে? তিনটে ভাগ রয়েছে, কোল্ড স্টেজ, হট স্টেজ, সোয়েটিং স্টেজ। তার আগে আমরা দেখে নিই যে রাইগড় কি। এ সাডেন paroxysmal shaking chill occurring during a febrile illness, for example ম্যালেরিয়া ফিভার, মানে হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর আসা, যেটা আমরা ম্যালেরিয়া ফিভারে দেখে থাকি। তো এই যে কন্ডিশন, এই কন্ডিশনকে আমরা কি বলি? রাইগড় বলে থাকি। কাঁপুনি দিয়ে জ্বর আসা। আর একটা কোন ক্ষেত্রে আমরা রাইগড় দেখতে পাই? যে রেসপিরেটরি অ্যালকালোসিস মে অকার ইন সিভিয়ারিং ডিউ টু হাইপার ভেন্টিলেশন। তাহলে রেসপিরেটরি যে অ্যালকালোসিস সেক্ষেত্রে আমরা হাইপার ভেন্টিলেশনের জন্য রাইগড় দেখতে পাই। আচ্ছা, রেসপিরেটরি অ্যালকালোসিস কেউ কি বলতে পারবে যে এটা কি, কন্ডিশনটা কি? এখানে পিএইচ লেভেল কত থাকছে, PaCO2 কত থাকছে, কেউ বলতে পারবে? রিনা দাস, PaCO2 বেশি অ্যান্ড পিএইচও বেশি থাকে। না 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 না, এখানে একটু ভুল বললে রিনা। এটা নিয়ে পরে তোমাদের আমি ক্লাস নেবো, তখন ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? পিএইচ লেভেল বেশি থাকবে। রেসপিরেটরি অ্যালকালোসিস বলতে পিএইচ লেভেলটা বেশি থাকবে, মানে 7.35 থেকে নর্মাল কত 7.35 থেকে 7.45। তখন কি হবে? 7.45 এর বেশি হবে, তখন আমরা সেটাকে বলবো অ্যালকালোসিস। কিন্তু তুমি যখন PaCO2 দেখবে, PaCO2 নর্মাল লেভেল কত? 35 টু 45। এখানে উল্টোটা হবে, PaCO2 এর ক্ষেত্রে উল্টো হবে, যখন কি হবে 35 এর কম হবে তখন কি হবে? যে অ্যালকালোসিসের দিকে যাবে। আর যদি PaCO2 বেশি হয় তাহলে হচ্ছে অ্যাসিডোসিসের দিকে যাবে। হুম, অর্পিতা দে, হ্যাঁ ঠিক বলেছো, 35 এর নিচে CO2। ঠিক আছে, এটা নিয়ে পরে ক্লাস নেবো তোমাদের আমি। আচ্ছা, এবার এখানে দেখো যে স্টেজেস অফ রাইগড়, এটা ইম্পর্টেন্ট। তো দেখি কি স্টেজ রয়েছে, কোন স্টেজে কি হচ্ছে। কোল্ড স্টেজ, দ্য চিল অর রাইগড় স্টেজ। তাহলে কোল্ড স্টেজকে আমরা কি বলছি? চিল অর রাইগড় স্টেজ বলছি।
এই হোল স্টেজে কি হচ্ছে, আনকন্ট্রোলড সিভিয়ারিং অ্যান্ড ট্যাকিকার্ডিয়া অকার ইন দিস স্টেজ। এই স্টেজে কি হচ্ছে, আনকন্ট্রোলড সিভিয়ারিং অ্যান্ড ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া বলতে কি বলছি আমরা, কখন ট্যাকিকার্ডিয়া বলবো, বলো, রেসপন্স করো। হুম, হ্যাঁ, পালস রেট যখন বেড়ে যাবে কতটা, মোর দ্যান 100 বিটস পার মিনিট, তখন সেটাকে আমরা বলবো ট্যাকিকার্ডিয়া। আচ্ছা, তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখলাম, যে আনকন্ট্রোল সিভিয়ারিং হবে, তার সঙ্গে ট্যাকিকার্ডিয়া হবে। তখনই আমরা কি বুঝবো যে যে আমাদের পেশেন্টের কি হয়েছে, হচ্ছে রাইগর দেখা দিয়েছে। তার সাথে কি, যে বডি ফিলস ফুল, টেম্পারেচার রাইজেস, মানে বডি কি হবে, ঠান্ডা, কিন্তু তার সাথে কি হবে, যে ফারেনহাইট মানে টেম্পারেচার বেড়ে যাবে। কতটা বাড়বে, যে 103 ডিগ্রি ফারেনহাইট অর মোর, মানে 103 ডিগ্রি বা তার থেকেও বেশি বাড়তে পারে। কি ম্যানেজমেন্ট নেব এই স্টেজে, কভার দ্য পেশেন্ট উইথ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট অ্যান্ড গিভ ওয়ার্ম ড্রিঙ্ক। এই স্টেজে যদি পেশেন্ট থাকে, তাহলে পেশেন্টকে আমাকে ফার্স্ট যে ম্যানেজমেন্ট নিতে হবে সেটা হচ্ছে ওয়ার্ম ব্ল্যাঙ্কেট প্রোভাইড করতে হবে, তার সঙ্গে ওয়ার্ম ড্রিঙ্কস দিতে হবে। দেন সেকেন্ড স্টেজ কি, হট স্টেজ অর ফিব্রাইল স্টেজ। এই স্টেজে কি হয়, স্টপ সিভিয়ারিং, সিভিয়ারিং মানে কাঁপুনি কমে যায়, অ্যান্ড পেশেন্ট বিকাম হট, ড্রাই, রেস্টলেস অ্যান্ড থার্সি। কিন্তু পেশেন্ট কি হয়, হট, ড্রাই, রেস্টলেস অ্যান্ড থার্সি, পেশেন্টের খুব জল তেষ্টা পায়। আর এর সাথে কি হয়, টেম্পারেচার ইনক্রিজিং কন্টিনিউয়াসলি, টেম্পারেচার কন্টিনিউয়াসলি ইনক্রিজ হতে থাকে। তাহলে আমাদের ম্যানেজমেন্ট কি করতে হবে, যে রিমুভ অল ব্ল্যাঙ্কেটস অ্যান্ড গিভ কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড কোল্ড কম্প্রেশন। এক্ষেত্রে পেশেন্টকে আমার যেটা ম্যানেজমেন্ট দিতে হবে সেটা হচ্ছে, ব্ল্যাঙ্কেট যেটা থাকবে পেশেন্টের গায়ে সেটা সরিয়ে ফেলতে হবে, তার সাথে কোল্ড ড্রিঙ্ক দিতে হবে, অ্যান্ড হচ্ছে কোল্ড কমপ্লেক্স দিতে হবে। টেম্পারেচার ইনক্রিজ আপ টু অ্যান্ড অ্যাবভ 105 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 105 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি পর্যন্ত টেম্পারেচার বাড়তে পারে। স্টার্ট কোল্ড স্পঞ্জিং, এক্ষেত্রে কোল্ড স্পঞ্জিং স্টার্ট করতে হবে। তারপরে দেখো যে 3 নম্বর, সোয়েটিং স্টেজ। সোয়েটিং স্টেজ, দ্য থার্ড অর টার্মিনাল স্টেজ ডিউরিং হুইচ সোয়েটিং অকার। সোয়েটিং স্টেজকে ডেঞ্জারাস স্টেজ বলা হয়, কেননা এই স্টেজে পেশেন্ট মে গো ইন শক ইফ নট কেয়ার প্রপারলি। যদি পেশেন্টকে প্রপারলি কেয়ার না দেওয়া হয় তাহলে পেশেন্ট কি শকে চলে যেতে পারে। দেন এক্সেসিভ ডায়াফোরেসিস এই স্টেজে হয়, তা তো সেই ক্ষেত্রে পেশেন্টকে কি করতে হবে, ড্রাই আপ করতে হবে পেশেন্টকে, যেহেতু প্রচন্ড সোয়েটিং হয় সেই জন্য ড্রাই আপ করতে হবে পেশেন্টকে। বোঝা যাচ্ছে? ঠিক আছে। আচ্ছা, পেশেন্টের ধরো কোনো একটা পেশেন্টের ফিভার হয়েছে, তাহলে তার আমরা কি কেয়ার নেব। ফার্স্ট হচ্ছে গিভ সোয়েট ড্রিঙ্কস টু ট্রিট ফ্যাটিক। যেহেতু ফিভার কন্ডিশনে পেশেন্টের ভীষণ ফ্যাটিকনেস থাকে, তো সেই জন্য পেশেন্টকে সুইট ড্রিঙ্কস দিতে হবে। আর টেম্পারেচার শুড বি রেকর্ড অ্যাট 10 to 15 মিনিট ইন্টারভাল ইন রাইগর। যদি পেশেন্টের রাইগর দেখা যায় তাহলে সেক্ষেত্রে কতক্ষণ পর পর আমরা টেম্পারেচার রেকর্ড করব, 10 to 15 মিনিট ইন্টারভালে। তারপরে নেক্সট স্লাইড দেখো, নিউরোজেনিক ফিভার নট রেসপন্স টু অ্যান্টিপাইরেটিক ড্রাগ, তো ম্যানেজ উইথ কোল্ড থেরাপি। যে নিউরোজেনিক যে ফিভার সেটা কি অ্যান্টিপাইরেটিক ড্রাগের মাধ্যমে সেরকম কাজ করে না, এটা কোল্ড থেরাপির মাধ্যমে ম্যানেজ করতে হয়। আর কি করতে হবে, যে স্যাটিসফাই নিউট্রিশনাল নিডস অফ পেশেন্ট, মানে পেশেন্টকে নিউট্রিশনাল ডায়েট দিতে হবে। কারণ কি, অক্সিজেন কনজাম্পশন অর নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ইনক্রিজ। কারণ এই সময় কি হয়, যে অক্সিজেনাল কনজাম্পশন আর নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট বেড়ে যায়। কতটা বেড়ে যায়, 13% অ্যাট 1 ডিগ্রি সেলসিয়াস অর 7% ইন 1 ডিগ্রি ফারেনহাইট এলিভেশন। যদি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এলিভেশন হয় তাহলে সেক্ষেত্রে কতটা যে অক্সিজেন কনজাম্পশন আর নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, 13%। আর 1 ডিগ্রি ফারেনহাইট যদি এলিভেশন হয় তাহলে 7%। তো গিভ হাই ক্যালোরি ডায়েট অ্যান্ড ফ্লুইড, কতটা ফ্লুইড দিতে হবে, 3000 ml per day or 3 liter to balance fluid diet.
ফ্লুইড লস, যেহেতু ফ্লুইড লস হচ্ছে এক্ষেত্রে, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, ফ্লুইড প্রোভাইড করতে হবে। আর পেশেন্টকে রেস্ট, পার্সোনাল হাইজিন এগুলো মেনটেন করার কথা বলতে হবে। এটা আজকের ক্লাস এতটুকুই। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? রেসপন্স করো। আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই, এখানেই শেষ করছি। যতটা আমি পড়ালাম তোমরা প্রত্যেকে ওই প্রত্যেকটা পয়েন্ট, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছি বা আন্ডারলাইন করা আছে, এগুলো ভালোভাবে পড়বে। নেক্সট ডে ক্লাস স্টার্ট করার আগে এই টপিকের ওপরে কিছু এমসিকিউ থাকবে, আগে এমসিকিউ প্র্যাকটিস করবে তোমরা, অ্যান্সার বলবে, তারপরে নেক্সট টপিকে আমরা ঢুকবো, নেক্সট নিউ টপিকে। ঠিক আছে? থ্যাংক ইউ টু এভরিওয়ান। ক্লাস এখানে এন্ড করছি। ওকে।